আওয়ামী লীগ চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেছে শ্বেতপত্র কমিটি। 15 আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করবে বাংলাদেশ। নাজমুল সাকিবকে ছাড়াই ওয়ানডে দল 1 বছর পর আফিফ। ভারতীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছিল তা কেবল দেশে নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি মনে করে, সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনার সরকার হরেক রকম পদ্ধতিতে দুর্নীতি করে দেশ থেকে অর্থ পাচার করেছে। উন্নয়নের ওই বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্তত 28 রকম উপায়ে দুর্নীতি সংগঠনের তথ্য খুঁজে পেয়েছে কমিটি। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবারিত দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও স্বেচ্ছাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে 1.5 দশক ধরে বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, যার মাধ্যমে দেশ থেকে $234 বিলিয়ন সমপরিমাণ 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে $16 বিলিয়ন। দুর্নীতির মাত্রা ব্যাপক ও গভীর ছিল বলে মনে করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটি, যাদের চূড়ান্ত প্রতিবেদন গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করে কমিটি। যেসব পদ্ধতিতে বাংলাদেশে আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা দেয়া হয়েছে শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে। ব্যাংক খাতের ঋণ কেলেঙ্কারি, ব্যাংক অধিগ্রহণ, ভৌত অবকাঠামো খাত এবং জ্বালানি ও বিদ্যুৎ, অবৈধভাবে অর্থ পাচার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া অলাভজনক প্রকল্প, ভূমি ও সম্পদের অবৈধ অধিগ্রহণ সহ শীঘ্রই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশিত হবে বলে কমিটি জানিয়েছে। শ্বেতপত্র কমিটির সদস্যরা দেখতে পেয়েছেন যে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংক খাত। এরপর রয়েছে ভৌত অবকাঠামো খাত এবং জ্বালানি ও বিদ্যুৎ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো আরেকটি খাত যার দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটির ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত 13 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যাকার উপদেষ্টা মণ্ডলীয় বৈঠকে অনুমোদিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 15 আগস্টকে 2009 সালে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। যদিও চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি পুনরালোচনা করতে যাচ্ছে। সরকারের লক্ষ্য বিদ্যুতের দাম অনেকাংশে কমিয়ে আনা, যদি না আদালত শেষমেশে চুক্তি বাতিলের নির্দেশ দেন। এদিকে আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালত ভারতে $26.50 লাখ ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনেছে। সে সঙ্গে ভারতের এক রাজ্য সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করেছে। ফ্রান্সের টোটাল এনার্জি আদানি গোষ্ঠীকে বিনিয়োগ স্থগিত করেছে। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি গত বছর উৎপাদনে আসে। সেখান থেকে বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সম্প্রতি আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষ হবে এবং তখন আদালত চূড়ান্ত রায় দেবেন। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেন, চুক্তিতে অসঙ্গতি পাওয়া গেলে তা নিয়ে পুনরালোচনা করা হবে। দুর্নীতি বা ঘুষের মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে চুক্তি বাতিল করা হবে। উপদেষ্টা আরও বলেন,
আদালতের নির্দেশে চলমান তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সমস্যার বিষয়ে আদানি গোষ্ঠীকে ইতিমধ্যে জানানো হয়েছে, যেমন ভারতের বিদ্যুৎ কেন্দ্রে যে কর সুবিধা পেয়ে থাকে তা থেকে বাংলাদেশ উপকৃত না হওয়া বিষয়টির চুক্তি নিয়ে পুনরালোচনার আংশিক কারণ হতে পারে বলে তিনি জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের আদানির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রভাব সরাসরি বাংলাদেশের চুক্তিতে পড়বে না বলে জানান তিনি। আদানির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আদানির পাওয়ার লিমিটেডের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ পাবে। এছাড়া বিদ্যুতের কল্যাণে ভোক্তাদের গড় বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে কমবে। এদিকে অন্তর্বর্তী সরকার আদানির চুক্তি ও অন্যান্য 6টি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করতে পৃথক কমিটি গঠন করেছে। আন্তর্জাতিক আলোচনা ও সলিসিতে গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এটা করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে 2022-23 অর্থ বছরে আদানি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরেছে 14 টাকা 2 পয়সা, যেখানে দেশে বিদ্যুতের গড় দাম 8 টাকা 77 পয়সা। তবে জানা গেছে বাংলাদেশ আদানির বিদ্যুতের দাম পরিশোধ অব্যাহত রাখবে, যদিও আদানি সম্প্রতি অর্থ পরিশোধে দেরি করার কারণে সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। কুচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি নাজমুল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না এই আভাস আগেই পাওয়া গিয়েছিল, হলেও তাই। নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঢাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাচ্ছে না, এ খবরও আগেই দিয়েছিল প্রথম আলো। ঘোষিত দলে নেই সাকিবও, চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল আন্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। প্রায় 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের 3টি ওয়ানডে হবে 8, 10 ও 12 ডিসেম্বর, সবকটি সেন্ট কিটসে। ভারতের বিনোদন দুনিয়ায় তেমন ভালো কাটেনি এই বছরটা। 2024 সালের শুরু থেকে এসেছে একের পর এক তারকার মৃত্যুর খবর, কখনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন বা কখনো অপঘাতে মৃত্যু। সেই সঙ্গে যৌন সহিংসতার খবর নিয়েও তোলপাড় চলছে বলিউড, টলিউড বা দক্ষিণ ভারতের আনাচে কানাচে। বছরের শেষ মাসের প্রথম দিনেও অভিনেত্রীর মৃত্যুর খবর ভেসে এলো দক্ষিণী চলচ্চিত্র জগতে। নিজ বাড়ি থেকে উদ্ধার হলো অভিনেত্রী সবিতা শিবন্যার ঝুলন্ত মরদেহ। রোববার হায়দ্রাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর নিথর দেহ। মাত্র 30 বছর বয়সে ঝরে গেল উজ্জ্বল এই তারকার প্রাণ প্রদীপ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুলিশ বলছে, সবিতা শিবন্যাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিকভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে, সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা ANI বলেছে, তেলেঙ্গানার রান্নাবেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্যাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি গাছিবলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন, এর মধ্যে আছে ইরান্ডোন্ডোলা মুড়ো, ATM, অ্যাটেন্ড টু মাদার, গুপ্ত, কাঁধের হেলা, জ্যাকপট এবং বন্দনা। এছাড়াও তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগস্ত, কৃষ্ণা, রূপকিনীর মতো টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। তার মৃত্যুতে শোক নেমেছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করেছে সহকর্মী থেকে ভক্ত অনুরাগীরা।